পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বৃদ্ধি করে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিকেলে রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই নতুন তথ্য ঘোষণা করা হয়। জুন থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 7 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করার আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণের বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। কুড়িগ্রাম রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় হক হিমাগারের সামনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, 2 জন আহত হয়েছে। বুধবার সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাঁঠালবাড়ি ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে সুপারি ব্যবসায়ী আয়ুব আলী ঘটনাস্থলে নিহত হন। আহত 2 জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করেছে। ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 45 শিশুর মৃত্যু হলো। গত 26 মে নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে 6 মাসের মেয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়। গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 29 শিশু। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 30 জন শিশু। বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রি এবং তারকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর ভেতরে তার অচেতন হয়ে পড়ার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামেন জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাঙ্কটি ভেঙে 2 জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাঙ্কের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। চাঁদপুরে পৃথক 2 ঘটনায় এক কিশোর ও এক যুবক নিহত হয়েছে। শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী লাঠির আঘাতে আহত ইয়াসিন ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় সকালে স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করে দোষীর গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান। অন্যদিকে হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এজমালি পুকুরের খাটলা নির্মাণ করতে গিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ওমর ফারুক নিহত হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কিশোর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সাতক্ষীরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছে। বুধবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি সাতক্ষীরার কোন সীমান্তে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহিন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী তারা ভারতের রাজমিস্ত্রির কাজ করতেন। দালালের মাধ্যমে দেশে ফেরার সময় সাতক্ষীরার কোনো এক সীমান্তের পাট বাগানে নামিয়ে দেয়। এ সময় বিএসএফ এর গুলিতে আহত হন তারা। পরে অজ্ঞাত ব্যক্তি তাদের নলতা এলাকায় রেখে গেলে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাতক্ষীরার 33 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান চৌধুরী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর ফ্লাইওভার এলাকায় সংঘটিত একটি প্রাইভেট কার ছিনতাই মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নাইম হোসেন, তুহিন আলম ও কাজী সাব্বির হোসেন। মামলার অভিযোগে জানা যায়, ঈদের আগে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে যাত্রার সময় চালককে মারধর করে গাড়িটি ছিনতাই করা হয়। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে ওই 3 জনকে গ্রেপ্তার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, তাই তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ইউএনওর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আবার যেন দেশের মানুষ বিভ্রান্ত না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। বরিশালের বাকেরগঞ্জে দুস্থ জনগণের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার তন্ময় হালদার। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণের পাশাপাশি অর্থনৈতিক সচেতনতা, সঞ্চয়, বিনিয়োগ এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সঠিক অর্থনৈতিক পরিকল্পনা এবং সচেতনতা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাবরিনা জান্নাত মুনতাহার খোঁজ খবর নিতে চট্টগ্রাম নগরীর 25 নম্বর রামপুর ওয়ার্ডে তার বাসায় যান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় তিনি শিশুটির পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। পাশাপাশি সাবরিনার বড় বোনের লেখাপড়ার দায়িত্বে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য বলেন, সমাজের পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয়ের বোর্ডিং মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহসভাপতি এবিএম মমিনুল হক, জসিমউদ্দিন রিপন, সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলী আজম সহ আরও অনেকে। সাতক্ষীরায় বিদেশি ফল আঙ্গুর চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক কৃষি উদ্যোক্তা। একসময় পেশায় ছিলেন ট্রাক ড্রাইভার। তিনি শখের বশে আঙ্গুর চাষ শুরু করলেও তা এখন পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। এছাড়া বাংলাদেশের আবহাওয়ায় আঙ্গুর চাষ করলে ফল টক হয়, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন তিনি। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তামান্না সাদিকা। মাচার নিচে সারি সারি ঝুলছে থোকা থোকা আঙুর। সবুজ পাতার ফাঁকে লাল ও হলুদ সবুজ রঙে সেজেছে পুরো বাগান। দেখতে আকর্ষণীয় ও স্বাদেও মিষ্টি। 3 বছর আগে শখের বশে আঙুর চাষ করে ভালো ফলন পান এই উদ্যোক্তা। পরে সাতক্ষীরা শহরের বাইপাস এলাকায় প্রায় 1 বিঘা জমিতে গড়ে তোলেন আঙুর বাগান। বর্তমানে সেখানে আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 20 জাতের আঙুর চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ায় আঙুর টক হয় এ ধারণাকে ভুল প্রমাণ করে তিনি জানান, সঠিক জাত নির্বাচন ও পরিচর্যায় দেশীয় মাটিতেও উন্নত মানের মিষ্টি আঙুর উৎপাদন সম্ভব। ইউটিউব দেখে এই আঙ্গুর চাষের জন্য প্রস্তুত হই। তো প্রথমত আমি বাড়িতে বেশ কয়েকটা গাছ লাগাইছিলাম, সেখান থেকে আমি ভালো রেজাল্ট পাইছি। পরবর্তীতে আমি ঝিনাইদহ মহেশপুরে রশিদ ভাইয়ের থেকে বেশ কিছু চারা সংগ্রহ করি। ওনার মাধ্যমে আমি মোটামুটি এই বাগানটা করি। আলহামদুলিল্লাহ আমার মাত্র 8 মাসের বাগানে খুবই সুন্দর ফলন হয়েছে। তার এই উদ্যোগকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তার স্ত্রী আলেয়া বেগম। 1-2টা গাছ প্রথমে নিয়ে আসছিল, পরে আনার পরে ফল হলো। এই পাকলি খেয়ে দেখলাম যে আসলে মিষ্টি ভালো হবে। পরে এই 15 কাঠা জমি নিয়ে মনে করেন 8 মাস আমরা এই যে গাছ লাগাই, মানে এত যে ফল পাবো এরকম আশা করিনি। বাগানটি দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয় মানুষ। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আঙ্গুর চাষে। প্রথমে যখন মামা এখানে বাগানটা করছিল,
অনেকে অবাস্তব মনে করছিল, কিন্তু আজকে বাস্তবতা রূপ নিচ্ছে। আঙ্গুরে একটা বাগান তৈরি হবে, এটা আমরা কখনো কল্পনাও করিনি। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলের সম্ভাবনাময় ফল হিসেবে আঙুর চাষ সম্প্রসারণে নেওয়া হবে আরও কার্যক্রম। আমাদের আঙুরগুলো এখন ফল আসছে, এটা পাকা শুরু হয়ে গেছে। আমাদের নতুন একটা ফল সাতক্ষীরায়। আর আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের গবেষণার যে যদি নতুন জাত থাকে সেগুলো যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের কৃষকরা আরো উপকৃত হবে। হেলাল উদ্দিনের মতো উদ্যোক্তাদের হাত ধরে সাতক্ষীরায় কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বেকার যুবকদের জন্য তৈরি হতে পারে উন্নত কর্মসংস্থানের সুযোগ। তামান্না সাদিকা, মাই টিভি। নামেই মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা, কিন্তু বাস্তবে এখনও অপূর্ণ রয়ে গেছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম। উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো। প্রয়োজনীয় সরকারি দপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানা অবকাঠামো না থাকায় বিভিন্ন সরকারি সেবা নিতে এখনও পার্শ্ববর্তী উপজেলায় যেতে হচ্ছে। এতে সময় এবং অর্থ দুটোই অপচয় হওয়ার চরম ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। মাদারীপুরের ডাসার উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার প্রায় 5 বছর পেরিয়ে গেলেও এখনও গড়ে ওঠেনি প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো ও জনবল কাঠামো। ফলে ভাড়া করা একটি কলেজের কয়েকটি কক্ষে সীমিত পরিসরে উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি পূর্ণাঙ্গ উপজেলায় 24টি সরকারি দপ্তর থাকার কথা থাকলেও ডাসারে বর্তমানে মাত্র 10টি দপ্তরের অর্থনৈতিক কোড চালু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, শিক্ষা অফিস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সহ কয়েকটি দপ্তর কার্যক্রম চালালেও বাকি দপ্তরগুলো অর্থনৈতিক কোড অনুমোদন না পাওয়ায় এগুলো এখনো চালু করা সম্ভব হয়নি। এতে জনবল নিয়োগ ও প্রশাসনিক সেবা সম্প্রসারণে জটিলতা দেখা দিয়েছে। অত্যন্ত অবহেলিতর মধ্যে আছি। রাস্তাঘাট আমাদের সেইভাবে হয় নাই, এখানে কোনো কৃষি অফিস হয় নাই। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭১,494 জন মানুষের এই উপজেলায় এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়নি। ফলে জরুরি স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবা পেতে এখনো পার্শ্ববর্তী কালকিনি উপজেলায় যেতে হচ্ছে। কালকিনি যেতে হয়, কালকিনি গিয়ে আপনার এই কাজগুলো যখন আমরা করতে যাই আমাদের অর্থ অপচয় হয় এবং সময়ও অনেক অপচয় হয়। ডাসারের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ডাসার উপজেলায় একটা ফায়ার সার্ভিস নাই। ফায়ার সার্ভিসে কালকিনি 10-15 কিলোমিটার দূরে। তবে উপজেলা প্রশাসনের দাবি, ডাসারকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নতুন দপ্তর স্থাপন এবং অবকাঠামো নির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। সকল ডকুমেন্টস পাঠিয়েছি, কিন্তু তারপরও এই কাজটা আসলে মোটামুটি ধীর গতিতেই চলছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি যেন আরো দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন হয়। মানুষ যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টাও আমি তাদের নলেজে দিয়েছি আমি জনপ্রশাসন মন্ত্রীকে। জুনের মধ্যে আমরা এই কর্মকর্তাগুলো যে আমাদের নাই সেগুলো আমরা এখানে পাবো। ডাসার উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নবগঠিত এই ডাসার উপজেলায়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এই উপজেলা। প্রশাসনিকভাবে শুধু ঘোষণা দিয়ে নয়, দৃশ্যমান উন্নয়ন চায় এই এলাকার জনগণ। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, ডাসার। পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দকৃত খাল খনন প্রকল্পের 3টি খালের অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হলে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। সকালে উপজেলা বগা রাজনগর খাল, আদাবাড়িয়া দক্ষিণ লক্ষ্মী পাশা খাল এবং বাউফল অলিপুরা খালের খনন কাজের গভীরতা এবং প্রশস্ততা পরিমাপ করেন উপজেলা নির্বাহী অফিসার সালে আহমেদ। ওই সময় ইউএনও সালে আহমেদ বলেন, সরকার নির্ধারিত মাপের চেয়েও প্রতিটি খাল খননের গভীরতা এবং প্রশস্ততা বেশি রয়েছে। প্রধানমন্ত্রীর এই কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে এতে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যবেলকা গ্রামে প্রতিবেশীদের বিরুদ্ধে যাতায়াতের রাস্তা বন্ধ করে বাড়ি অবরোধ এবং হামলা লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। দুপুরে সুন্দরগঞ্জ বেলকা আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য বীজবাহুর রহমান অভিযোগ করেন, রাস্তা বন্ধ করে দেয় 10টি পরিবার বাড়ি ফিরতে পারছেন না। এলাকায় আরও 8টি পরিবার অবরুদ্ধ, ফলে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 7,33,00,000 টাকা ব্যয়ে 4টি সড়কের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে উপজেলার মৌচাক, মধ্যপাড়া, ফুলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কাজের উদ্বোধন করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। LGRED বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এসব সড়কের মোট দৈর্ঘ্য 5.120 কিলোমিটার। এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেন এবং উপজেলা প্রকৌশলী মাকসুদুন নবী মিন্টু। মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম সংশ্লিষ্টরা জানান, সড়কগুলো নির্মাণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণে বুধবার গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অভিযানে মহাসড়কের 2 পাশ থেকে বিপুল পরিমাণ বর্জ্য সরিয়ে ফেলা হয়। এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং ইউএনও সাইফুল ইসলাম জয়ের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাসির মিয়া তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব, যানজট ও দুর্ঘটনায় ঝুঁকি তৈরি হচ্ছিল। বর্জ্য অপসারণে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা এবং যাত্রীরা। প্রশাসন জানিয়েছে, স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ চলছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। প্রস্তাবিত গণভোটের 4টি প্রশ্নের মধ্যে খ নম্বর প্রশ্নটি জুলাই সনদের 18 ও 19 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছেন জেলা বিএনপি। দলটির নেতারা বলেছেন, উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এবং জনসমাগম স্থলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল সহ বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মুস্তফা মৃধা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় তাকে গুরুতরভাবে মারধর করা হয়েছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একজন স্বামী হিসেবে আমি যখন এই চরম অন্যায়ের প্রতিবাদ করি, তখন মোবারক হোসেন শ্যামল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর চওড়া হয়। হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় ও বুকে নৃশংসভাবে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গ্রাম আদালত সম্পর্কে দিনব্যাপী সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদের সভাকক্ষে সেমিনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামী কায়সার। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খানম, গ্রাম আদালতের সমন্বয়ক রেজবিন সুলতানা, মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম, সাংবাদিক রইজ উদ্দিন, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশাল আকৃতির প্রায় 58 ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি।
দুপুর 1টার দিকে ছাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্ব পাশে তিমিটি ভেসে আসে। দীর্ঘ 2 যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড় বলে ধারণা স্থানীয়দের। এর আগে সকালে কুয়াকাটা থেকে 15 কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে জেলেরা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব না হলেও স্রোতের টানে সেটি ছাউ বাগান এলাকায় ভেসে আছে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।